স্বাগত। এখন জনপদের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। শান্তির বার্তা নিয়ে সারা দেশে বড়দিন উদযাপন, আনন্দে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রার্থনায় সবার মঙ্গল কামনা। শুভ বড়দিন সবাইকে। আজ একটা খুশির দিন। এটা সমগ্র বিশ্ব জাতির জন্য, সবার জন্য আমরা দোয়া করি বা প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে। এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। আমাদের এই প্রার্থনা পুরো জগতের জন্য যে শান্তি আসবে। প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ প্রশংসা নিবেদন করব। বিশেষভাবে প্রার্থনার মধ্য দিয়ে তারা বিশেষ আশীর্বাদ কৃপা যাচনা করবে ঈশ্বরের কাছ থেকে। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। আমদানি পণ্যবাহী কন্টেনার হ্যান্ডলিং করতে পারছে না, বন্ড লাইসেন্স প্রদান করা হয়নি, এবং এছাড়া আরেকটা বিষয় হচ্ছে পিসিডিতে এখনও কোনো কন্টেনার স্ক্যানার স্থাপন করা হয়নি। আমাদের এক্সিস্টিং যারা কাজ করছে তাদের জন্য একটা প্রতিযোগিতা আসবে এবং আলটিমেট এটা আমাদের পোর্টের পারফরমেন্সকে বাড়াবে। 3 বছর এদের প্রিপারেশন টাইম সেটা শেষ হলেই আমরা তাদের হ্যান্ডলিং যাই হোক না কেন আমরা 2.5 লাখ টিউজের বিপরীতে আমরা আমাদের হিচ্ছাটা পাবো। চালু হওয়ার 6 মাসেও পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য হ্যান্ডলিং শুরু করতে পারেনি সৌদির অপারেটর। কাঙ্ক্ষিত মুনাফা থেকে বঞ্চিত বন্দর, স্ক্যানার বসালে আয় বাড়ার আশায়। নিয়ে জনপদে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই বড়দিন উদযাপনের খবর। আজ শুভ বড়দিন। সকাল থেকে গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা, আনন্দে মেতেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। চট্টগ্রামের পাথরঘাটা জপমালা রানীর ক্যাথিড্রালে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনায় বিশ্ব শান্তি কামনা করেন যিশু ভক্তরা। এদিকে শীতের সকালে সৈয়দপুরের গির্জায় গির্জায় জড়ো হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এছাড়া খুলনা ও রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপিত হচ্ছে। নগরীর বাইরেও সব গির্জা ও খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করব, তারপর মানুষের ঘরে গিয়ে পিঠাগুলি খাবো। আমরা এটাই আশা করি যে আমরা সবাই একসাথে মিলে মিশে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। যত পাপ কালিমা করেছি তা থেকে যেন আমরা আর না করি এবং সামনের দিকটা যেন আরো সুন্দরভাবে আগামী বছরটা উদযাপন করতে পারি। সবাইকে যেমন একজন একজনকে ভালোবাসে আর ভালোবাসা দিয়ে আমাদের জীবন কাটাতে পারি। বিশেষ প্রার্থনায় আমরা নিবেদন করব আমাদের দেশকে, বিশেষ করে আমাদের দেশে যাতে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা বিরাজ করে। বড়দিনের আনুষ্ঠানিকতা নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং নেত্রকোনা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। শুরুতেই যেতে চাই ময়মনসিংহ ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জানাবেন ময়মনসিংহে বড়দিনের উদযাপন কেমন চলছে এবং কি কি আনুষ্ঠানিকতা রয়েছে দিনব্যাপী? উজ্জ্বল, প্রথমে আপনাকে বড়দিনের শুভেচ্ছা। মূলত ফিলিস্তিনের পশ্চিম তীরে বেথলেহেম শহরের একটি গোয়ালঘরে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেন। খুব দারিদ্রতার মধ্যে জন্মগ্রহণ করেন যীশুখ্রিস্ট হয়েও। মূলত এই দিনটি বড়দিন হিসেবে সারা পৃথিবীর যারা খ্রিস্ট ধর্মাবলম্বী রয়েছেন তারা খুবই আনন্দ, যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু পালন করছেন এবং সারা দেশের মতো ময়মনসিংহ কিন্তু এই অনুষ্ঠানটি আচার বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে এটি কিন্তু পালিত হচ্ছে। মূলত 25 ডিসেম্বর বড়দিন সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মের মানুষেরা ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দের উৎসবের মাধ্যমে দিনটি কিন্তু উদযাপন করছে। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরে এক গোয়ালঘরে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশুখ্রিস্ট জন্ম নিয়েছিলেন। আজকে আমরা দেখতে পেরেছি যে সকাল 9টায় ময়মনসিংহ নগরীর খ্রিস্টপুর এলাকার ময়মনসিংহ ক্যাথলিক ধর্মপ্রদেশ সাধু প্যাট্রিকের ক্যাথেড্রাল গির্জায় জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা এবং সকাল 9টায় প্রার্থনা শুরু হয়ে চলে 10টা পর্যন্ত এবং সেই প্রার্থনা
পরিচালনা করেন বিশপ পনেন পৌল কুবি সিএসসি, তিনি ধর্মপাল ময়মনসিংহ ধর্মপ্রদেশ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রার্থনার পরেই কিন্তু এক ঝাঁক তরুণ তরুণী যারা রয়েছেন তারা কীর্তন করছেন মূলত যীশু খ্রিস্টকে উৎসর্গ করে। মূলত এইখানে যারা এসেছিলেন তারা যেটা বলেছেন যে যীশু খ্রিস্টের যে বাণী রয়েছে, শান্তির বাণী, সেই বাণী তারা প্রচার করতে চান এবং পাশাপাশি সকল ধর্ম বর্ণের মানুষ যেন মিলে মিশে শান্তিতে থাকে এবং সারা পৃথিবী থেকে জরা খরা যুদ্ধ থেকে শুরু করে সকল যেন জরাখরা দূর হয়ে যায় এবং একটা সম্প্রীতির একটা বাংলাদেশ যেন গড়ে ওঠে এবং সবাই মিলেমিশে যেন সকল ধর্মবর্ণের মানুষ থাকতে পারেন। এবং আমরা দেখতে পেরেছি ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় যে গির্জাগুলো রয়েছে সেই গির্জাগুলোতে বাড়তি নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ, সেনাবাহিনীর কিন্তু টহল কিন্তু অব্যাহত রয়েছে এবং সারাদিন ব্যাপী কিন্তু বিভিন্ন আয়োজনের দিনটিকে সাজানো হয়েছে। এবং যেটা আমরা জানতে পেরেছি মূলত আজকে গতবারের থেকে একটু কলেবরটা কমানো হয়েছে। তো এই কীর্তনের পরে মোটামুটি ময়মনসিংহের বিভিন্ন যে বড়দিনের আয়োজন সেটি শেষ হবে। তবে বাড়িতে তাদের যে পিঠাপুলি থেকে শুরু করে যে আনন্দ উৎসব সেগুলো কিন্তু তাদের চলতে থাকবে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে বড়দিনের সর্বশেষ খবর আমার কাছে। উজ্জ্বল। এবার নেত্রকোনার দুর্গাপুর থেকে বড়দিন উদযাপনের খবর জানবো সহকর্মী রিফাত আহমেদ রাসেলের কাছ থেকে। যে আচার অনুষ্ঠান এবং ধর্মীয় যেই দিক থেকে বিশেষ প্রার্থনা বিশেষ প্রার্থনা করা হয়েছে। বলা যায় যে আসলে এই নেত্রকোনার সীমান্তবর্তী দুটি উপজেলা আপনি জানেন, দুর্গাপুর ও কলমাকান্দা, এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি জাতিগোষ্ঠী রয়েছে। তারা কিন্তু প্রতি বছরই বিশেষ করে এই বড়দিনটিকে উদযাপনকে ঘিরে নানা আয়োজন রাখেন। এই বছরে কিন্তু তারা সেই আয়োজনকে সামনে রেখে কিন্তু বড়দিনের যে আনুষ্ঠানিকতা সেইগুলো কিন্তু পালন করছেন। আমি এই মুহূর্তে রয়েছি বিডিসি ভেবস্টিস মাতৃমণ্ডলী যেই গির্জাটিতে, সেটি কিন্তু 1881 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এরপর থেকে বলা যায় যে 140 বছরের উপরে সময় কিন্তু তারা এই গির্জাগুলোতে কিন্তু যে যীশু খ্রিস্টের যে জন্ম উৎসব, সেই জন্ম উৎসব কিন্তু তারা পালন করা হচ্ছে। বলা যায় যে বড়দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা পালনের জন্য এখানে প্রায়। নেত্রকোনা থেকে বড়দিনের খবর জানাচ্ছিলেন রিফাত আহমেদ রাসেল। দেখছেন এখন জনপদে। আবারও বড়দিন উদযাপনের খবর জানাবো। বগুড়া, রাজশাহী ও মেহেরপুর থেকে বড়দিন উদযাপনের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। বগুড়ার খ্রিস্টান মিশন হাসপাতাল চ্যাপেল থেকে যুক্ত আছেন সহকর্মী মাজিদুর রহমান, রাজশাহীর বাগানপাড়া ক্যাথিড্রাল চার্চে রয়েছেন রাকিবুল হাসান ও মেহেরপুরের বল্লভপুর গির্জা থেকে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। শুরুতেই বগুড়ায় যেতে চাই মাজিদুর রহমানের কাছে। মাজিদ, জানাবেন এখন সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে? হ্যাঁ উজ্জ্বল, আজকে শুভ বড়দিন। এই বড়দিন যীশু খ্রিস্টের জন্মতিথি উপলক্ষে কিন্তু এই দিনটি পালন করা হয়। এখানে যে যীশু খ্রিস্ট তিনি বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন একটি গোশালায়, সে গোশালায় যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন তারপর থেকে কিন্তু এই জন্মদিন পালন করে আসছে খ্রিস্টমণ্ডলী। আর যীশু খ্রিস্ট কিন্তু সারা বিশ্বে মানুষের ত্রাণকর্তা হিসাবে আবির্ভাব হয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু তিনি সকল মানুষের পাপ তিনি কাঁধে নিয়েই কিন্তু তিনি তাদের উদ্ধারের চেষ্টা করছেন। এরকম একটি চিন্তা ভাবনা নিয়েই কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী কিন্তু তাদের বড়দিন পালন করে এই 25শে ডিসেম্বর। এই উপলক্ষে কিন্তু বিভিন্ন চার্চে সকাল থেকেই এখানে যে প্রার্থনা, সে প্রার্থনা সভা হচ্ছে এবং এখানে যে বগুড়ার যে এখানে খ্রিস্ট ধর্মীয় যে মণ্ডলী যে চার্চ, সে চার্চে কিন্তু সকাল থেকে তাদের ধর্মীয় উৎসব এখানে প্রায় এখানে শেষের দিকে
এরপরে এখানে কেক কাটা চলছে, এরপর এখানে যেটা হবে সেটা কীর্তন হবে। তাছাড়া সারা দিন ব্যাপী কিন্তু এখানে অনুষ্ঠানমালা আয়োজন রয়েছে। শুধু এই চার্চে না, বগুড়ার যে 12টি চার্চ রয়েছে সবগুলো গির্জায় কিন্তু এরকম যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানমালা তারা করছেন। এবং গত 10 দিন আগ থেকে কিন্তু এই চার্চগুলো, গির্জাগুলোকে সাজানো হয়েছে। বিভিন্ন হোটেল, তারকাখচিত হোটেলও কিন্তু নানা আয়োজন রেখেছে হোটেলের মালিকগুলো। আর এখানে যেটি বলা হয় যে এই দিনটিকে উপলক্ষ করেই যে খ্রিস্টান ধর্মাবলম্বী তারা কিন্তু চেয়ে থাকে সারা বছর 25শে ডিসেম্বর, এবং এই 25শে ডিসেম্বর তারা কিন্তু জাঁকজমক সহকারে উদযাপন করে। পাশাপাশি কিন্তু সারা বিশ্বের যে ধর্মীয় যে খ্রিস্টান অবলম্বী তাদের কিন্তু মুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। তারা যেটি বলছেন যে এই দিনটি বারবারই তাদের মাঝে যেন আসে, গোটা বিশ্বের মানুষ যেন শান্তিতে বসবাস করে, এমন প্রার্থনাই কিন্তু তারা এই চার্চগুলোতে করেন। এবং এখানে যীশু খ্রিস্টের যে জন্ম, সে জন্ম যে ব্যাথেলহোমে একটি গোশালায় হয়েছিল, সেখান থেকেই যীশু খ্রিস্ট সারা বিশ্বের মানুষের যে ত্রাণকর্তা রূপে আবির্ভাব হয়েছিলেন এবং তাদের মুক্তির জন্য যে সংগ্রাম লড়াই করেছেন এবং নির্যাতন সহ্য করেছেন, সেইটিকে এই দিনটিতে তারা স্মরণ করেন। এবং তারা চান যে যীশু খ্রিস্টর যে ধর্ম, যে খ্রিস্ট ধর্ম, সে ধর্ম অনুসারে যাদের রীতিনীতি, সেই রীতিনীতি অনুসরণ করে তারা কিন্তু স্বর্গবাসী হতে চান। এইভাবে কিন্তু তারা প্রার্থনা করেন। আর এই দিনটি উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে বেশ সোচ্চার রয়েছেন। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তারা কিন্তু সোচ্চার রয়েছেন। তো এই ছিল আমার কাছে বগুড়ার এই যে বড়দিন উদযাপন সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি রাজশাহী, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাকিবুল, তিনি জানাবেন রাজশাহীর খবরাখবর। মাজেদ, আপনাকে ধন্যবাদ। আসলে সারা দেশের মতো রাজশাহীতেও কিন্তু বড়দিনের নানা আনুষ্ঠানিকতা হচ্ছে। আমরা সকাল থেকে আসলে প্রার্থনা দেখেছি রাজশাহীর বাগানপাড়া ক্যাথেড্রাল এই যে চার্চে আমরা আছি, এখানে দুটি প্রার্থনা হয়েছে। সকাল 9:30টায় যে প্রার্থনা সেটি শেষ হওয়ার পরে আমরা এখন যেটি দেখছি যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারা এইটির যে বাকি আনুষ্ঠানিকতা উদযাপন করছেন এবং এখানে কীর্তন হচ্ছে এবং আনন্দ উদযাপনে তারা ব্যস্ত রয়েছেন। একই সাথে খ্রিস্টান পল্লী যেগুলো রয়েছে সেখানেও আমরা যে উৎসবের আমেজ সেটি ছড়িয়ে যেতে দেখছি। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং একই সাথে আমরা এখানে দেখছি যে প্রত্যেকের সাথে কুশলাদি বিনিময় করছেন এবং তারা বলছেন দিনব্যাপী তাদের এই কার্যক্রম চলবে এবং প্রত্যেকের ঘরে যাবেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং এর মধ্যে দিয়ে কিন্তু আসলে এই যে বড়দিনের যে আনন্দ সেটি আসলে ভাগাভাগি করে নিতে চান তারা। এখানে প্রত্যেকেই প্রার্থনা শেষে তারা যেটি বলেছেন, যারা দেশ এবং জাতির কল্যাণের পাশাপাশি পারিবারিক কল্যাণ কামনা করেছেন, বিশ্বের শান্তি কামনা করেছেন এবং প্রত্যেকেই কিন্তু এখানে আছেন। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি বিশপ এবং রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার তিনি কেক কেটেছেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে আসলে কেক উপহার দেওয়া হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যাপ্ত আমরা দেখতে পাচ্ছি এবং যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু প্রত্যেকেই সজাগ আছেন। এবং এখানে যারা এইটি উদযাপন করছেন তারা বলছেন আসলে বছর ঘুরে এই যে উৎসব এইটিকে তারা উপভোগ করবেন সারাদিন ব্যাপী এবং এর মধ্য দিয়ে এই যে প্রার্থনা হয়েছে এই প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু তারা শান্তি কামনা করেছেন এবং যে কোনো ধরনের অকল্যাণ যেন আসলে সকলের থেকে দূরে থাকে সেটির প্রার্থনা তারা করেছেন। এর মধ্য দিয়ে আসলে এই যে বড়দিন বছর ঘুরে এসেছে সেই বছর ঘুরের এই দিনটিকে উদযাপন করছেন এবং প্রার্থনা শেষ করার পরে এখানে যে কীর্তন বা নাচ গানে আসলে মেতে উঠেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা এবং একই সাথে কিন্তু বিভিন্ন মহল্লায় রাজশাহীতে যে সমস্ত খ্রিস্টান পল্লীগুলো রয়েছে সেখানে আলাদা আলাদা আয়োজন রাখা হয়েছে এবং সেখানে কিন্তু তারা সেই আয়োজনগুলো উদযাপন করবেন। বিকেলে নানা ধরনের খেলার আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু ছোটখাটো একটি মেলার মতো কিন্তু আসলে বিভিন্ন জায়গায় আয়োজন হয়েছে। তো রাজশাহীতে আমরা দেখছি যে এই বড়দিন উপলক্ষে নানা ধরনের আয়োজন হচ্ছে এবং দিনব্যাপী সেটি হবে। ঠিক একই অবস্থা মেহেরপুরেও আছে, সেখানে কি অবস্থা চলছে এবং বড়দিনের কি আনুষ্ঠানিকতা চলছে সে খবর জানবো সহকর্মী মুন্নার কাছে। মুন্না। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন রাজশাহীর মতো মেহেরপুরের মুজিবনগরেও কিন্তু
বাংলাদেশের অন্যতম বৃহৎ খ্রিস্টান পল্লী হিসেবে পরিচিত। বিশেষ করে এখানকার আপনার বল্লভপুর, ভবেরপাড়া, রতনপুরে কিন্তু অনেক বড় গির্জা রয়েছে এবং এখানে কিন্তু অনেক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তো আজকের যে দিনটা, বিশেষ করে শুভ বড়দিন উপলক্ষে এই মুজিবনগরের যে খ্রিস্টান পল্লী সেগুলোতে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন থেকেই। বিশেষ করে আজ সকাল থেকে কিন্তু গির্জায় গির্জায় উপাসনা চলছে এবং সৃষ্টিকর্তার কাছে সারা বিশ্বের মঙ্গল কামনায় কিন্তু প্রার্থনা করছে। এছাড়াও আমাদের নিজেদের যাতে ভালো হয়, মানুষ যাতে ভালোভাবে চলতে পারে, সেই সমস্ত প্রার্থনাও গির্জাগুলোতে করা হচ্ছে। এদিকে এই যে বড়দিন উপলক্ষে প্রতিটা বাড়িতেই কিন্তু স্টার উত্তোলন করা হয়েছে, মহল্লায় মহল্লায় গোশালা তৈরি হয়েছে। সব মিলিয়ে নিকট আত্মীয় যারা দূর দূরান্ত থেকে এক জায়গায় মিলিত হয়েছে, সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই বড়দিন উপলক্ষে বল্লভপুর যে গির্জা মাঠ, সেখানে কিন্তু বড় ধরনের মেলার আয়োজন করেছে। আমরা লক্ষ্য করেছি মেলায় প্রায় 50টির মতো স্টল রয়েছে এবং জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করেছেন। আমি শুধু খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন না, খ্রিস্টান সম্প্রদায়ের বাইরেও যারা অন্যান্য ধর্মের মানুষ তারাও কিন্তু এই মেলায় অংশগ্রহণ করছে এবং সেই সাথে এই যে বড়দিনের যে মাহাত্ম্য সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে সমস্ত মানুষের মাঝে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে বড়দিনের সর্বশেষ পরিস্থিতি। বড়দিন উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী। বড়দিনের ছুটি উপলক্ষে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বেচাকেনা। এদিকে কুয়াকাটায় বুকিং হয়ে গেছে হোটেল মোটেলের 90 থেকে 95% রুম। এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার সৈকতে সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ, কুয়াকাটা থেকে জসিম পারভেজ। শুরুতেই কক্সবাজারের চিত্র জানবো সহকর্মী মন্তোষ বেদজ্ঞের কাছে। মন্তোষ, জানাবেন পর্যটকদের সমাগম কেমন এবং সেখানে বেচাকেনা কেমন জমে উঠেছে? উজ্জ্বল, বেশ হিমশীতল একটা পরিবেশ সৈকতে রয়েছে এবং আমরা দেখছি যে সকাল থেকে আসলে এখানে সূর্যের দেখা মেলেনি, কুয়াশাচ্ছন্ন রয়েছে পরিবেশ এবং এই সময়টাতে প্রচুর পর্যটক কক্সবাজার সৈকতে ভিড় করেছেন। আমরা দেখছি যে সকালে যে চিত্র এখানে, বিশেষ করে আমরা সুগন্ধা পয়েন্টে আছি, এখানে সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে এখানে যে কলাতলি কিংবা লাবণী পয়েন্টের কথা যদি বলি, প্রচুর মানুষ আসলে এখানে ভিড় করেছেন এবং এই মুহূর্তে যেহেতু ভাটা রয়েছে, সৈকতের বিস্তৃতি কিছুটা বেড়েছে, এই কারণে পর্যটকদের যে উপস্থিতি সেটি আসলে কিছুটা কম দেখালেও প্রচুর পর্যটক কক্সবাজারে রয়েছে বলে এখানে হোটেল মালিকরা আমাদের জানিয়েছে। এবং হোটেল মালিকরা যেটি বলছেন যে তারকা মানের হোটেলগুলো রয়েছে এখানে শতভাগ কক্ষ বুকিং রয়েছে এবং মাঝারি মানের যে হোটেলগুলো সেগুলোতেও 70 থেকে 80% বেশি কক্ষ কিন্তু বুকিং রয়েছে। এবং সকাল থেকে যেটি দেখছি যে শহরের যে প্রবেশমুখ, আজকে সকালেও অনেক পর্যটক এসেছেন, এই কারণে শহরের যে প্রবেশমুখ, বিশেষ করে ডলফিন মোড় কিংবা যে লিং রোড এলাকা রয়েছে, এইসব এলাকায় কিন্তু প্রচুর যানজট পরিলক্ষিত হচ্ছে এবং পর্যটকরা কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা দেখছি যে সেখানে ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও তৎপরতা চালানো হচ্ছে যানজট নিরসনের জন্য, কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে আসলে সকাল থেকে দেখছি বিভিন্ন জায়গায় যানজট চোখে পড়ছে, প্রচুর পর্যটকের উপস্থিতি যেহেতু বেড়েছে এবং প্রচুর পর্যটক আসার কারণে এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিংবা মোটেল জোনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবখানেই একটা চাঙা ভাব আসলে এসেছে এবং হোটেলগুলোতেও বাড়তি একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এবং বড়দিনের যে ছুটি এটিকে ঘিরে যে উৎসব মুখরতা সেটি আমরা পর্যটকদের মাঝে দেখছি। তারা যেটি বলছেন যে সামান্য অবসর পেলেই আসলে তারা পর্যটন নগরীর যে সৌন্দর্য, বিশেষ করে শীতকালীন যে রূপ, সেটি দেখার জন্য অনেকে এখানে ছুটে আসেন। সৈকত ছাড়াও কিন্তু এখানে যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে এখানে শহরের যে বৌদ্ধ মন্দির এলাকা রয়েছে, এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের যে পর্যটন স্পটগুলো রয়েছে, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, এইসব জায়গাগুলোতেও কিন্তু মানুষের ভিড় বেড়েছে এবং মহেশখালীর আদিনাথ মন্দির এলাকায়ও মানুষের ভিড় রয়েছে। সব মিলিয়ে এখানে বিপুল পর্যটকের যে উপস্থিতি, এটির কারণে ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তি, আনন্দ কিন্তু রয়েছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ। এবার যাব কুয়াকাটায় সহকর্মী জসিম পারভেজের কাছে। জসিম পারভেজ, জানাবেন সেখানকার চিত্র কেমন এবং পর্যটকদের ভিড় কেমন দেখছেন? সে
উপলক্ষে সরকারি ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটা সৈকতে। আজ যদিও সকাল থেকে এখন পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে, সে কারণে এখন পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে, সে কারণেই অনেক পর্যটক হোটেল থেকে এখনো বাহিরে আসেননি এবং সৈকতেও তাদের বিচরণটা একটু কম দেখা যাচ্ছে। তারপরও যে সকল পর্যটক এখানে বিচরণ করছেন, কুয়াকাটার প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু পর্যটকের ঠাসা রয়েছে। এখানকার যে কুয়াকাটা মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার, এখানকার মঙ্গলশ্রী বৌদ্ধবিহার, এছাড়া এখানকার যে কুয়া সহ বিভিন্ন দর্শনীয় স্পটে তারা বিচরণ করছেন এবং এখানকার যে 3 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 90 থেকে 95% রুম বুকিং হয়ে গেছে আজকের দিনের জন্য, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। এছাড়া যে অন্যান্য ব্যবসায়ী রয়েছে তাদেরও কিন্তু বেচা বিক্রি বেড়েছে। গতকাল রাত থেকেই কিন্তু কুয়াকাটা পর্যটকের ঠাসা রয়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তারা দাবি করছেন যে এখানকার পর্যটকের যে আগমন হয়েছে তাতে তাদের বাণিজ্যিকভাবে গতি এসেছে। তো এক কথা বলা যায় যে পর্যটন নগরী এখন কিন্তু পর্যটকের ঠাসা রয়েছে, বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানকার যে ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা পুলিশ এবং ডিবি পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু সতর্ক পাহারায় রয়েছেন। সিভিল এবং পোশাকধারী একাধিক টিমে তারা কুয়াকাটার 22 কিলোমিটার এলাকা জুড়েই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং সেবা প্রদান করছেন। এবং কুয়াকাটা সৈকত যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ তারাও কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে, এমনটি নিশ্চিত করেছে আমাদের এখানকার যে পর্যটক। তারা বলেছেন যে এই কুয়াকাটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সে কারণেই ছুটির দিনে তারা দল বেঁধে ছুটে এসেছে এবং এখানে আজকেও আমরা দেখতে পেরেছি এই পর্যটন নগরীতে পিকনিক পার্টি এবং শিক্ষা সফরে বহু বাস এবং মিনি বাস এসেছেন। এখানে এক কথা বলা যায় যে পর্যটন নগরী এই যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সবশেষ। বড়দিন ঘিরে চাঙ্গা পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য সহকর্মী জানাচ্ছিলেন সেই খবর। হাজার মাইল পাড়ি দিয়ে বরফ শীতল দেশ থেকে আসা অতিথি পাখিদের কলকাকলিতে মুখর ফেনীর জাহানপুরের জাম্বারা দিঘি। পুরো দিঘির জলাশয় সেজেছে এক অপরূপ সাজে। পাখি আর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। গ্রামবাসীও পরম যত্নে আগলে রাখছেন অতিথিদের। সজাগ দৃষ্টি রয়েছে বন বিভাগেরও। সহকর্মী সোলেমান ডালিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পৌষের কনকনে শীতে প্রকৃতির মুখ ভার। সকাল গড়িয়ে মধ্য দুপুরে সূর্যটা উঁকি দিচ্ছিল সেই মিষ্টি রোদে ফেনী শহরতলির শশুদি ইউনিয়নের মধ্যজাহানপুরের জাম্বারা দিঘির চারপাশ মুখর। দিঘির এক পাশে গ্রামের বাসিন্দারা গোসলসহ দৈনন্দিন সব কাজ করলেও অন্য প্রান্তে পাখিরা নিজেদের রাজ্য গড়ে তুলেছেন। প্রতিদিন শত শত মানুষ আসছেন, তবে এতে দূরদেশের অতিথিদের কোনো হেলদোল নেই। স্থানীয়রাও পাখিদের বিষয়ে যত্নশীল, কোনোভাবেই পাখিদের বিরক্ত করা যাবে না। গ্রামের সবাই মিলে এই দিঘিকে পাখিদের জন্য অভয়াশ্রম করে তুলেছেন। দিনভর জলকেলি, খুনসুটি, সেই সঙ্গে কিচিরমিচির শব্দ। কখনো ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে ডানা মেলে নীল আকাশে উড়ে উড়ে। গ্রামবাসীর বিরক্ত করা তো দূরের কথা, অতিথিদের রেখেছেন পরম যত্নে, রক্ষা করেছেন শিকার থেকে। আমি ছোটবেলা থেকে দেখতেছি এই পাখিগুলা এখানে আসে। তো আগে কেউ কেউ শিকার করতো, কিন্তু আজ বেশ কিছু আবার আমরা ইয়ং ম্যান যারা আছি এরা নিষেধ করি আর কি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে এই পাখিগুলো থাকে, আমরা কাউকে মারতে দিই না। শীতের মৌসুমে আসে আবার গরমের মৌসুমে চলে যায়। আমাদের কাছে খুবই ভালো লাগে অতিথি পাখিগুলা দেখতে। পানকৌড়ি, বালিহাঁস, রাঙাময়ূরী, ছোট সরালি সহ কয়েক রকমের পরিযায়ী পাখির এ বিচরণ ক্ষেত্রটি ডিসেম্বরের শেষ দিক থেকেই শুরু হয়। শীতপ্রধান এলাকা থেকে আসা এসব অতিথি পাখি
অনুকূল পরিবেশ আর প্রয়োজনীয় খাবার নিশ্চিত হয় আস্তানা করেন এই দিঘিতে। গত বছরের চেয়ে এবার বিপুল পরিমাণ পাখির আগমনে তৈরি হয়েছে এক অন্যরকম পরিবেশ। পাখিদের নিরাপত্তা দিতে কাজ করছে তরুণদের স্বেচ্ছাসেবী প্রয়াস, বন্যপ্রাণী রেস্কিউ টিম। সার্বক্ষণিক নজরদারির কথা জানালেন বন বিভাগও। যেন কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে বা তাদের কোনো সমস্যা না হয়ে যায়, আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত টহল প্রদান করছি। আমাদের এখানে একটা টহল দল আছে, পার্মানেন্টলি তাদের কাজ হলো বন্যপ্রাণী এবং বনদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা। পরিযায়ী পাখি আসছে, সেটা হচ্ছে আহত পড়ে থাকলে বা হচ্ছে আপনার অসুস্থ অবস্থায় আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণে সহযোগিতা করে যাচ্ছি। মানুষকে সচেতন করার জন্য যথেষ্ট পরিমাণ প্রচার করতেছি। পাখিপ্রেমীরা বলছেন এই দিঘিতে প্রায় 10 প্রজাতির অতিথি পাখির আগমন ঘটেছে এবার। ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দিঘিটিতে অবস্থান করে এই পাখিগুলো। সুলাইমান ডালিম, এখন ফেনী। চালু হওয়ার 6 মাসেও চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে আমদানি পণ্য হ্যান্ডলিং শুরু করতে পারেনি টার্মিনাল অপারেটর সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল। 4.5 লাখ একক কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা এই টার্মিনালে 7 মাসে ওঠানামা করেছে মাত্র 27,000 TEU। এতে কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছে না বন্দর। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে স্ক্যানার বসলে বাড়বে কন্টেইনার হ্যান্ডলিং ও আয়। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। চলতি বছরের জুনে চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেনার টার্মিনালে কাজ শুরু করে প্রথম বিদেশি অপারেটর রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল। 7 মাসে মাত্র 30টি জাহাজ ভিড়েছে এই টার্মিনালে, অর্থাৎ মাসে গড়ে 4 থেকে 5টি জাহাজ ভিড়েছে। 15 ডিসেম্বর পর্যন্ত এই টার্মিনাল থেকে 27,000 TEU রফতানি কন্টেনার জাহাজীকরণ করা হয়, কিন্তু স্ক্যানারের অভাবে এখনো আমদানি পণ্য খালাস করা যাচ্ছে না। অন্যান্য টার্মিনালে চট্টগ্রাম বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষ স্ক্যানার বসালেও পিসিটিতে কে স্থাপন করবে সেটি নিয়ে জটিলতা ছিল। অবশেষে এনবিআর এর অনুমোদন পেয়ে নিজস্ব অর্থেই স্ক্যানার বসাচ্ছে আরএসজিটি। তবে এখনো পূর্ণাঙ্গ বন্ড লাইসেন্স পায়নি এই বিদেশি অপারেটর। পিসিটি এখনও আমদানি পণ্যবাহী কন্টেনার হ্যান্ডলিং করতে পারছে না এবং আমাদের তথ্য মতে পিসিটিকে সম্ভবত এখনও জাতীয় রাজস্ব বোর্ড থেকে বন্ড লাইসেন্স প্রদান করা হয়নি এবং এছাড়া আরেকটা বিষয় হচ্ছে পিসিটিতে এখনও কোনো কন্টেনার স্ক্যানার স্থাপন করা হয়নি। কর্ণফুলী নদীর মোহনা থেকে পিসিটির অবস্থান মাত্র 6 কিলোমিটার দূরে। এতে জাহাজে ভিড়তে সময় ও ব্যয় দুটোই কম লাগে। তাই পুরোদমে চালু হলে এই টার্মিনালটি পণ্য পরিবহন ব্যয় ও বন্দরের উপর চাপ কমাবে বলে আশাবাদী বন্দর ব্যবহারকারীরা। কিন্তু প্রয়োজনীয় সব যন্ত্রপাতি না আসায় এবং কাস্টমসের অনুমোদন জটিলতায় সেই সুযোগ কাজে লাগছে না। বিদেশি কোম্পানি, তাদের মডার্ন ইকুইপমেন্ট, তাদের অভিজ্ঞ অপারেটর, এটা আমাদের জন্য, আমাদের এক্সিস্টিং যারা কাজ করছে তাদের জন্য একটা প্রতিযোগিতা আসবে এবং আলটিমেট এটা আমাদের পোর্টের পারফরমেন্সকে বাড়াবে। আরএসজিটির সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি কন্টেনার হ্যান্ডলিংয়ে $18 পায় চট্টগ্রাম বন্দর। এক্ষেত্রে হ্যান্ডলিং কম হওয়ায় বন্দরের আয়ও কম হচ্ছে। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে স্ক্যানার বসলে আগামী ফেব্রুয়ারি থেকে আমদানি কন্টেইনারও ডেলিভারি দেওয়া হবে পিসিটি থেকে। প্রস্তুতি পর্ব শেষে তৃতীয় বছর থেকে যে পরিমাণ কন্টেনারই হ্যান্ডলিং হোক 2.5 লাখ TEU হ্যান্ডলিং এর অর্থ দিতে হবে বন্দরকে। আগামী 1-2 মাসের মধ্যে তারা এই কাস্টমসের শর্তাদি পূরণ করে তারা ইম্পোর্ট কার্গো হ্যান্ডেল শুরু করতে পারবে। 3 বছর এদের প্রিপারেশন টাইম সেটা শেষ হলেই আমরা তাদের হ্যান্ডলিং যাই হোক না কেন আমরা 2.5 লাখ TEU বিপরীতে আমরা আমাদের হিচ্ছাটা পাবো। 2022 সালের জুনে 1230 কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়। 2023 ডিসেম্বরে টার্মিনালটি পরিচালনার জন্য আরএসজিটির সাথে 22 বছরের চুক্তি করে চট্টগ্রাম বন্দর। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। ভোজ্য তেল হিসেবে সরিষার চাহিদা বাড়ায় এবছর রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে সিরাজগঞ্জে। আবহাওয়া ভালো থাকলে এবছর জেলায় উৎপাদন হবে প্রায় 1.5 লাখ টন সরিষা। এ নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন চলতি বছর জেলায় কি পরিমাণ সরিষার আবাদ হয়েছে? উজ্জ্বল, সরিষার যে ফুলের হলুদ বর্ণ ছেয়ে গেছে কিন্তু সিরাজগঞ্জের প্রতিটি মাঠ। সিরাজগঞ্জ জেলার
চলনবিল সহ জেলার চরাঞ্চলে কিন্তু এবার রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্য যেটি বলছে যে এবছর সিরাজগঞ্জ জেলায় প্রায় ৮৬,৪৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের থেকে প্রায় ১,২৯০ হেক্টর বেশি জমিতে কিন্তু এবার কৃষকরা সরিষার আবাদ করেছেন। কৃষকরা যেটি বলছেন যে গত বছর আবহাওয়া ভালো থাকায়, পাশাপাশি সরিষার ভালো দাম থাকায় কিন্তু এবছর তারা বেশি সরিষার আবাদ করেছেন এবং এবছরও আসলে আবহাওয়া ভালো থাকার কারণে কৃষকরা আসলে আশা করছেন যে এবছরও ভালো ফলন হবে সরিষার। কৃষকরা যেটি বলছেন যে প্রতি বিঘায় আসলে ৪ থেকে ৫,০০০ টাকা খরচ করে ৩ মাস মেয়াদি এই ফসলে প্রায় প্রতি বিঘায় কিন্তু ৬ থেকে ৭ মণ সরিষা পাওয়া যায় এবং গত বছর ৩,০০০ টাকার উপরে দাম ছিল। এবছরও কিন্তু তারা আশা করছেন যে ৩,০০০ টাকার উপরে যদি সরিষা প্রতি মণ সরিষার দাম হয়, সেক্ষেত্রে এবারও কিন্তু তারা ভালো লাভবানের আশা করছেন। আর কৃষি বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এবছর কিন্তু সরিষার আবাদ বাড়াতে প্রায় ৭১,০০০ কৃষকের প্রণোদনার আওতায় আনা হয়েছে এবং কৃষকদের সরিষার বীজ থেকে শুরু করে সার সরবরাহ করা হয়েছে, যে কারণে এই বছর আসলে ব্যাপকভাবে এই রবি জাতের যে সরিষা রয়েছে সেটি কিন্তু সিরাজগঞ্জের কৃষকরা আবাদ করেছেন এবং তারা আশা করছেন যে আবহাওয়া যদি ভালো থাকে সেক্ষেত্রে আসলে এবারও কৃষকরা ভালো লাভবান হবেন। পাশাপাশি মধুর পরাগণের কারণে সরিষার আবাদ বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে। তো উজ্জ্বল, সিরাজগঞ্জের ফসলি মাঠ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে সরিষা আবাদের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান। ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে সরিষা চাষ। অল্প সময় ও কম খরচে অধিক মুনাফা হওয়ায় মেহেরপুরের চাষিরা সরিষা চাষের দিকে ঝুঁকছেন। চলতি বছর জেলায় ৭,০০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। মুজাহিদ আল মুন্নার তথ্যচিত্রে থাকছে প্রতিবেদন। হলুদ সাজে সেজেছে প্রকৃতি, বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদের সমারোহ। প্রকৃতি সেজেছে হলুদ বর্ণের অপরূপ সাজে। চলতি মৌসুমে মেহেরপুর জেলার ৩ উপজেলার বিভিন্ন মাঠে এমন দৃশ্য। এবছর ভালো ফলনে কৃষকদের মুখেও হাসি। আমন ধান কাটার পর সেই জমিতে কোনো প্রকার সার বা সেচ ছাড়াই সরিষা আবাদ করা যায়, তাই ধান কেটে অনেকেই সরিষার আবাদ করছেন। মাত্র ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে সরিষা হারভেস্ট করে ফসল ঘরে তোলা যায়। প্রতি বিঘা সরিষায় খরচ হয় মাত্র ৪ থেকে ৪,৫০০ টাকা, আর প্রতি বিঘায় ফলন হয় ৫ থেকে ৬ মণ করে সরিষা। বর্তমানে প্রতি মণ সরিষার দাম ৪,০০০ টাকা করে। সেই হিসেবে প্রতি বিঘায় ১৫ থেকে ১৬,০০০ টাকা লাভ করতে পারেন চাষিরা। দিনের দিন ভোজ্য তেলের দাম বাড়ছে। এর আগে তো একটা সাশ্রয়ের মধ্যে ছিল, কিন্তু গত ২-৪-৫ বছরের মধ্যে আপনার অতিরিক্ত দামের কারণে এখন আপনি যেদিকেই তাকাবেন শুধু হলুদ হলুদ সরিষা। বিঘাতে ৫ মণ ৪ মণ ৫ মণ সরিষা হয়, তাতে ১৫-১৬,০০০ টাকা হয়। ৩ বিঘে সরিষাতে আমার ১২-১৩ মণ হবে। তার মধ্যে কিছু বেচবো, ৬ মণ বেচবো, আর বাদ বাকি নিজের ঘর খরচ করবো, আর খোলটা আমার গরুতে খাবে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলার ৩ উপজেলায় মোট ৬,৯৩৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১.৪৪ টন করে। সেই হিসেবে এবার জেলায় মোট ৯,৬৮৬ টন সরিষার উৎপাদন হবে। প্রতি টন সরিষার বর্তমান বাজার মূল্য ১,১০,০০০ টাকা। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় ৭৬,৫০,০০০ টাকার সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জাপ পোকার এখন খুব আনাগোনা হচ্ছে। এই জাপ দমনের জন্য ম্যারাথন গ্রুপের ওষুধ কীটনাশক প্রতি লিটার পানিতে ২ মিলি হারে মিশিয়ে ১০ দিন পর পর ২ বার স্প্রে করতে হবে। ভোজ্য তেলের বিকল্প হিসেবে সরিষার চাষ করতে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এই চাষ আরও বাড়াতে কাজ করে যাচ্ছে জেলা কৃষি বিভাগ। নিজের তেল নিজে উৎপাদন করব, নিজের তেল নিজে খাবো, এই স্লোগান রেখে আমরা চাষিদের উদ্বুদ্ধ করতেছি। বিগত ২ বছর যাবত আমাদের সরিষা একটা মোটামুটি রেভলিউশন হয়েছে। সরিষার চাষ বাড়াতে পারলে সয়াবিনের আমদানি নির্ভরতা কমিয়ে সরিষা রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব। এখন মেহেরপুর। ব্রাহ্মণবাড়িয়া ডাম্পিং স্টেশনে স্থান সংকুলন না হয় প্রতিদিন উৎপাদিত বিপুল পরিমাণ বর্জ্য নিয়ে বিপাকে পৌরসভা কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আইজুল সঞ্চয়। সঞ্চয় জানাবেন, ডাম্পিং স্টেশনের স্থান সংকুলনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা।
উজ্জ্বল, প্রায় 18.5 বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রায় 3 লক্ষ মানুষের বসবাস এবং প্রতিদিন শহর থেকে প্রায় 150 টনের মতো বর্জ্য কিন্তু উৎপাদন হচ্ছে। তবে আসলে এই পরিমাণ বর্জ্য কিন্তু অপসারণ করার সক্ষমতা নেই এই পৌর কর্তৃপক্ষের। প্রতিদিন এখানে 100 থেকে 110 টনের মতো বর্জ্য কিন্তু তারা অপসারণ করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। মূলত আসলে তাদের যে ডাম্পিং স্টেশনটি আছে সেখানে জায়গা সংকলন না হওয়ার কারণে তারা আসলে সব বর্জ্য অপসারণ করতে পারছে না এবং তারা এই যে বর্জ্যগুলো কিন্তু তারা ডাম্পিং করতে পারছে না। উজ্জ্বল, এখানে আরেকটি সমস্যা হচ্ছে যে এই ডাম্পিং স্টেশনটিতে কিন্তু রিসাইকেলের ব্যবস্থা না থাকার কারণে আসলে এই প্লাস্টিক এবং যে মেডিকেল যে বর্জ্য আছে সেগুলো কিন্তু অন্যান্য বর্জ্যের সঙ্গে কিন্তু ডাম্পিং করা, আসলে এটির ফলে কিন্তু এখানে পরিবেশের কিন্তু একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই ডাম্পিং স্টেশনটি। আমরা কথা বলেছিলাম এই বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত যেসব কর্মকর্তা আছে তাদের সঙ্গে, তারা বলছেন যে মূলত এই পৌরসভার 6 বাড়ি এলাকায় যে ডাম্পিং স্টেশনটি আছে সেটি 1.3 একর আয়তনের। তবে আসলে এখানে জায়গা সংকুলন না হওয়ার কারণে তারা সদর উপজেলার ওরশোর এলাকায় 38% জায়গা তারা ভাড়া নিয়েছেন, সেখানে কিন্তু তারা এখন বর্জ্য ফেলছে। তবে আসলে সেখানেও কিন্তু বর্জ্য স্তূপ হয়ে গিয়েছে, যার ফলে সেখানেও কিন্তু স্থান সংকুলন হচ্ছে না। তবে তারা আসলে শহরতলির মধ্যে একটি বড় জায়গা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, কিন্তু আসলে এই পরিমাণ জায়গা না পাওয়ার কারণে কিন্তু আসলে তারা এই যে বর্জ্য নিয়ে আসলে যে সমস্যা যেটি হচ্ছে সেটি কিন্তু এখনো কিন্তু সমাধান হচ্ছে না। তবে আসলে আমরা একটি তথ্য দিয়ে রাখি উজ্জ্বল, এই 6 বাড়ি এলাকাতে কিন্তু এই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং জৈব সার উৎপাদনের জন্য কিন্তু একটি প্ল্যান করা হয়েছিল, সেটি কিন্তু প্রায় 1 বছর আগে করা হয়েছিল। তবে আসলে এই দীর্ঘ 1 বছর পরেও কিন্তু এই পৌরসভার যে জৈব সারের যে প্ল্যান্ট আছে সেখানে কিন্তু জৈব সার উৎপাদন কার্যক্রমটা কিন্তু তারা এখনো শুরু করতে পারেনি। মূলত আসলে সার উৎপাদন এবং ডিজেল উৎপাদনের যে খরচ বৃদ্ধির ফলে আসলে কোনো প্রতিষ্ঠান কিন্তু আসলে এটি এখন নিতে কিন্তু আগ্রহী হচ্ছেন, যার ফলে আসলে এই প্ল্যান্টটি কিন্তু চালু করা যাচ্ছে না। এছাড়া কিন্তু এই বর্জ্য থেকে প্রায় 12 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু একটি প্ল্যান্টও কিন্তু তারা স্থাপনে তারা চেষ্টা করছেন, সেটিও কিন্তু চালু করা যাচ্ছে না বলে আমাদেরকে পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে আসলে সব মিলে বলা যেতে পারে আগামী 1 থেকে 1.5 বছর পর কিন্তু এই ডাম্পিং স্টেশনটিতে জায়গা না থাকার কারণে কিন্তু কোনো ময়লা কিন্তু আসলে ডাম্পিং করা যাবে না বলে আমাদেরকে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। তো আমার কাছে এই ছিল উজ্জ্বল এই পৌরসভার 6 বাড়ি এলাকার ডাম্পিং স্টেশন থেকে এখনকার সবশেষ তথ্য। রাস্তার পাশে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া বাসক গাছের পাতা থেকে জার্মান প্রযুক্তির মাধ্যমে সর্দি কাশির সিরাপ তৈরি করছে দেশের কয়েকটি ওষুধ কোম্পানি। প্রতি বছর শুধুমাত্র সাতক্ষীরা জেলা থেকে প্রায় 30 টন শুকনো বাসক পাতা সরবরাহ করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে। এই কাজে কর্মসংস্থান হয়েছে জেলার বহু মানুষের। সাতক্ষীরা থেকে হাসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। বাড়িতে ঘেরা বেড়া দেওয়ার কাজে বেশ জনপ্রিয় বাসক গাছ। সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলার বেশ কিছু গ্রাম জুড়ে রাস্তার পাশে প্রাকৃতিকভাবে জন্মায় এই গাছ। আদিকাল থেকেই সর্দি কাশি সারাতে বাসক পাতার রস ব্যবহার করা হলেও বর্তমানে দেশের বড় বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই পাতা থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক মানের ওষুধ তৈরি করছে। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামের বিউটি বেগম বাসক গাছ থেকে কাঁচা পাতা সংগ্রহ করে রোদে শুকিয়ে সংরক্ষণ করে বিভিন্ন ওষুধ কোম্পানিতে বিক্রি করেন। প্রতি কেজি কাঁচা পাতা 6 টাকা দরে কিনে 40 টাকা কেজিতে শুকনো পাতা বিক্রি করছেন তিনি। হয়তো বছরে 2 থেকে 3 বার পাতা দিতে পারি। 4 মাস 5 মাস 6 মাসের মাথায় একটা চালান যায়। হয়তো এক চালানে 30,000 35,000 40,000 45,000 টাকারও পাতা আমি পাঠাই। তার মতোই এই গ্রামের আরও অনেকে বাসক পাতা সংগ্রহ করে তা রোদে শুকিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানিতে বিক্রি করছেন। কোম্পানির প্রতিনিধিরা সরাসরি গ্রাম থেকে এসব পাতা কিনে নিয়ে যাচ্ছে। মানভেদে প্রতি মণ শুকনো বাসক পাতা 1.5 থেকে 2,000 টাকায় বিক্রি হয়। এর 60% পাতা সংগ্রহ করা হচ্ছে প্রাকৃতিকভাবে জন্মানো গাছ থেকে। আমি বাড়ির সংসারে কাজকর্ম গুছাইয়ে যেটুকু সময় পাই দিন 15-16 কেজি করে পাতা তুলি। আমার নিজের একটা খরচ আছে, সংসারের কিছু লাগে। তারা কোনো আয় রোজগার নেই, আমার এই জায়গায় পাতা বিক্রি করে তাদের সংসার নির্বাহ হয়। বাসক পাতা বিক্রি করি তুলিয়ে তাই সেই টাকা করে রান্নে হাট খরচ করি। গত 6 বছর ধরে সাতক্ষীরায় বাসক পাতার এই ব্যবসা চালু হলেও সরকারি উদ্যোগে এখনও বাসক গাছ সংরক্ষণ বা বাণিজ্যিক উৎপাদন শুরু করা যায়নি। আগামীতে সামাজিক বনায়ন কর্মসূচির অধীনে বাসক গাছ উৎপাদন বা সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানালেন সামাজিক বন বিভাগের এই কর্মকর্তা। গ্রাম্য পর্যায়ে বাসক পাতা লাগাতে আমি সকলকে উদ্বুদ্ধ করছি। এই গাছের পাতা থেকে, সেটা শুকনো বা তাজা পাতা থেকে ওনারা বিক্রি করে আর্থিকভাবে যেমন লাভবান হতে পারবেন, তেমনি এই গাছটিও হয়তো কোনোভাবে বিক্রি করে তারা ওই গাছ বিক্রির টাকাটা দিয়েও তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন। বাসকের বৈজ্ঞানিক নাম আঠাটোটা বাসিকা। বাসক গাছের পাতা ছিঁড়লে গাছ মারা যায় না, সারা বছরই নতুন পাতা গজানো এই গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই নতুন গাছ জন্মায়।
বাণিজ্যিকভাবে বাসক গাছের চাষ শুরু করা গেলে দেশের ওষুধ শিল্পে অবদান রাখার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও পরিবর্তন আসবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।